যতটুকু যে করেছিলেন আজকে হচ্ছে আমরা ইউটিউব থাম্বনেল ডিজাইন দেখব। ইউটিউব থাম্বনেল ডিজাইন সেটা হচ্ছে 3পিক এর জন্য, ঠিক আছে? সো আমরা যতগুলো কাজ দেখব, প্রজেক্ট দেখব ফটোশপে, সবগুলোই মোটামুটি আমাদের 3পিক কে টার্গেট করে। এরপরে এই জিনিসগুলো আপনারা চাইলে নিজেদের বাস্তব জীবনে কাজে লাগাইতে পারেন যেখানে প্রয়োজন হয়, ক্লায়েন্টের জন্য বা যে কোনো জায়গার জন্য। সো আমরা 3পিক এ কেমন ধরনের থাম্বনেলগুলো সবচেয়ে ভালো চলে, থাম্বনেল ডিজাইন লিখে সার্চ করি। ইউটিউব থাম্বনেল দেখেন একদমই সিম্পল, খুব সহজ সরল যে থাম্বনেলগুলো আছে এই থাম্বনেলগুলাই টেমপ্লেট হিসাবে 3পিকে মোটামুটি চলে। কিন্তু ইউটিউবে যে যদি আপনি দেখেন থাম্বনেল, সেই থাম্বনেলগুলো কিন্তু অনেক বেশি চমৎকার। ইউটিউবে যে টেমপ্লেটগুলো আছে এর চেয়ে বেশি চমৎকার, কারণ এগুলো কিন্তু একদমই সিম্পল। এই যে এখানে যে ইয়েগুলো আছে, টেমপ্লেটগুলো আছে, শুধুমাত্র একটা ছবি আর হচ্ছে টেক্সট, এর বাইরে কিন্তু তেমন কিছু নাই। জি, ফটোশপও আছে, ইলাস্ট্রেটরও আছে। আপনি যেখানে পিএইচডি ইয়াতে ফিল্টার করে দিলে শুধু ফটোশপের ডিজাইনগুলো পাবেন। তো ফটোশপের যে কোনো একটা ডিজাইন ডাউনলোড করি, মনে করেন যে আপনি ডাউনলোড করে এগুলা কিভাবে সাজাইছে এরা, এটা মনে করেন আচ্ছা। তো পিন্টারেস্টের ভিতরে যদি আসি, এখানেও দেখেন থাম্বনেল ডিজাইন লিখে সার্চ করছি, এই জায়গাতে হচ্ছে 3পিকের চেয়ে আরো একটু অ্যাডভান্স লেভেলের ডিজাইন আছে। এখানে মোটামুটি 3পিকের চেয়ে বেশি অ্যাডভান্স বা বেশি একটু ম্যানিপুলেটেড টাইপের যে ডিজাইনগুলো আছে এগুলো আপনারা চাইলে করতে পারেন। এরকম ব্যাকগ্রাউন্ড মুভি পোস্টার বানানোর সময় কিন্তু এই টাইপের ব্যাকগ্রাউন্ড আপনারা বানাইছেন, ওই ব্যাকগ্রাউন্ডের সাথে ছবি যেটা আছে ছবিটাও ম্যাচ করে বসাইছেন। মোটামুটি কথা হচ্ছে ডিজাইনের যে ম্যানিপুলেট ডিজাইনের যে আইডিয়া সেটা অলরেডি আপনাদের ভিতরে আছে, কিভাবে এলিমেন্টগুলো কালেক্ট করবেন সেটা আপনারা অলরেডি জানেন। এখন পুরো জিনিসটারে নিয়ে একসাথে সাজানো আর কন্ট্রাস্ট তৈরি করা। একটা থাম্বনেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু একটা কন্ট্রাস্ট, সরি একটা থাম্বনেল বলছে, একটা ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে থাম্বনেলটা। আর ওই থাম্বনেলটা মানুষ কোন জায়গা দেখে আকর্ষণ করবে বা কোনটার কন্ট্রাস্ট, সেই জিনিসগুলা একটু মিল করে বসানো। আপনারা মিস্টার বিস্টের চ্যানেলটা দেখছেন না? ওর থাম্বনেলগুলো কিন্তু একদম মিনিমাল, একদম মিনিমাল। এমনকি অনেক সময় থাম্বনেলের ভিতরে টেক্সটও থাকে না, টেক্সট ছাড়াও অনেক সময় হচ্ছে ইয়া করা, হাইলাইট করে। দেখেন প্রত্যেকটা থাম্বনেল কিন্তু একদম মিনিমাল, যে যতটুকু না করলে না, তারপরেও দেখতে অনেক আকর্ষণ লাগে, যে এর ভিতরে কি না কি যেন আছে, এরকম একটা ভিতরে কিউরিসিটি তৈরি হয়। সো এই মিনিমাল জিনিসগুলা মানে তৈরি করার চেষ্টা করতে হবে। একদম মিনিমালের ভিতরে দেখেন এখানে যে কয়টা ডিজাইন আছে প্রত্যেকটা কিন্তু মিনিমাল, মানে ফেস বা যে আমাদের যে সাবজেক্ট যেটা আছে মেইন কন্ট্রাস্ট, ওইটার এক্সপ্রেশনে আপনার মনে হবে যেন এর ভিতরে অনেক বড় কিছু আছে। সো থাম্বনেলের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ফটোশুট। আপনি যেই ব্যাপারে মানে ইয়াটা করবেন, থাম্বনেলটা বানাবেন বা আপনার ভিডিওর যে মেইন যে টপিকটা, এই টপিক অনুযায়ী আপনার ফটোশুটটা হচ্ছে সবচেয়ে প্রথমে গুরুত্বপূর্ণ। ফটোশুট যদি ভালো না হয় তাহলে আপনার থাম্বনেল ভালো হবে না। মানে ওই যে কাটতে দোষ করলে রান্নায় কিন্তু সারা যায় না, ব্যাপারটা সেরকম, ঠিক আছে? সো আমি যদি আমার চ্যানেলটা দেখাই, আমার এখানকার প্রত্যেকটা থাম্বনেলই যদিও একটু চিন্তা ভাবনা না করে বানানো, কিন্তু অনেকটাই আকর্ষণীয় করে বানানোর চেষ্টা করি সবসময়, মানে অনেক বেশি সময় পাই না। দেখেন প্রত্যেকটা থাম্বনেল মোটামুটি ম্যাচিং। আমার যে বিষয়ে আমার ভিডিওগুলো করা হয়, যে কন্টেন্টগুলো বানানো হয়, ওই টাইপের চেষ্টা করি প্রত্যেকটা জিনিস যেন একটু বোঝা যায়, ঠিক আছে? সবগুলো যদিও বাংলা থাম্বনেল, আর যেটা বেশি সময় দিয়ে বানানো সেটা একটু বেশি ভালো হয়, যেটা একটু কম সময় দিয়ে বানানো সেটা কম ভালো হবে। তো এটাই হচ্ছে বিষয়। একটা ভিডিও যদি মনে করেন যে এডিট করতে আপনার মোটামুটি 5 ঘন্টা সময় লাগবে, কথার কথা 5 ঘন্টা সময় যদি লাগে, আপনার থাম্বনেল বানানোর জন্য আপনি আরো 5 ঘন্টা সময় আলাদা করে রেখে দিবেন। ভিডিও এডিট করার আগে আগে হচ্ছে আপনি থাম্বনেলের চিন্তা করবেন। যখন আপনি একটা কন্টেন্ট বানাইলেন, কন্টেন্টটা শুট করা শেষ, এবার আপনি কন্টেন্টের পিছনে যে পরিমাণ সময় দিয়েছেন সেম পরিমাণ সময় একটা থাম্বনেলের পিছনে দিবেন। কারণ একটা মানুষ আপনার ভিডিওটা দেখবে সর্বপ্রথম আগে থাম্বনেলটা দেখে যদি ভালো লাগে তখন মনে হবে ভিডিও দেখবো, না হলে কিন্তু দেখবো না, ঠিক আছে? সো সবসময় পারফেক্টলি যদি আমরা ইয়া করতে যাই, টেমপ্লেট তৈরি করতে যাই, এরকম ছবি আমরা মিল করে নাও পাইতে পারি। এই জন্য আমাদেরকে বেশ কিছু ক্যাটাগরি বেজ আমাদের কাজ করতে হবে। ক্যাটাগরির ভিতরে কি কি ক্যাটাগরি থাকতে পারে? থাম্বনেলের জন্য ক্যাটাগরি মোটামুটি
দেখেন এখানে সর্বপ্রথম যে ক্যাটাগরিটা সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে জিম 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 বা ফিটনেস, জিম অথবা আপনি ফিটনেস থাম্বনেল। তারপরে হচ্ছে আপনার পডকাস্ট, পডকাস্ট আর পার্টি। পার্টি বলতে হচ্ছে আপনার ডিজে পার্টি, যেগুলো ডিজে পার্টি। আচ্ছা ডিজে, তারপরে হচ্ছে নাইট, নাইট, সামার, বিচ, এই কয়েকটা। বিচ পার্টি, বিচ বানান ঠিক আছে তো? অন্য লাইনে চলে গেল, যাই হোক। সো ডিজে পার্টি, নাইট পার্টি, সামার পার্টি, বিচ পার্টি, এই কয়েকটা হচ্ছে পার্টি রিলেটেড চলে। আর জিম, ফিটনেস, তারপরে হচ্ছে পডকাস্ট গেল, আর আর আছে হচ্ছে মেডিকেল, মেডিকেল, আর হচ্ছে ডকুমেন্টারি পডকাস্টের ভিতরে যায়, ট্রাভেলের ভিতরে যায়। হ্যাঁ ট্রাভেল আছে, আর একটা আছে হচ্ছে কি জানি ভুলে গেলাম, মেডিকেল, আর একটা হচ্ছে না, ওগুলো ওগুলো চলে না, টেমপ্লেট ওগুলো চলে না। টেমপ্লেট আপনার এই ফ্রি পিকের টেমপ্লেটে যেগুলো চলে না, এডুকেশনাল ওসব ওসব কিছু চলে না। সবচেয়ে বেশি এগুলো চলে, চলে না বলতে একবারে ভুল, ওই টেমপ্লেটগুলো কম চলে। ঠিক আছে, সো আপনি সর্বপ্রথম এই আপনার জিম বা ফিটনেস যেটা আছে এইটা, তারপরে হচ্ছে এই যে এখানে এই যে পার্টির যেগুলো আছে, এই 3-4টা পার্টির, আর হচ্ছে আপনার মেডিকেল, ফিটনেস, এই কয়েকটা জিনিস দিয়ে শুরু করলেই মোটামুটি বাকিগুলা সহজে করতে পারবেন। আমি এটা ইয়ে লিখে সার্চ করি একটু, ডাউনলোড করছি। ফিটনেস থাম্বনেল, দেখেন ফিটনেস থাম্বনেল গুলো ডিজাইন করাও সহজ, আবার এগুলোর মার্কেট ভ্যালু বেশ ভালো। দেখেন এই টাইপের যে থাম্বনেল গুলো আছে, ঠিক আছে, এগুলো খুব সহজে ডিজাইন করতে পারবেন এবং এর ডিমান্ড অনেক ভালো। আচ্ছা, সো যেটা ডাউনলোড করলাম ওইটা একটু ওপেন করে দেখি ওর ভিতরে কি কি যন্ত্রপাতি আছে। আমরা এখান থেকে দেখেন এরা ব্যাকগ্রাউন্ড আলাদা করে প্রত্যেকটা জিনিস যেভাবে আপনারা গ্রুপ করছিলেন সেম একইভাবে ওরা গ্রুপ করে রাখছে। ডিজাইনের ভিতরে এরা রাখছে হচ্ছে যতগুলো শেপ আছে, শেপ আর ছোট ছোট যে এলিমেন্ট গুলো আছে, দেখেন প্রত্যেকটাই শেপ। এখানে যা যা দেওয়া আছে সবগুলো পেন টুল দিয়ে ড্র করে সবগুলো শেপ বানাইছে, দেখছেন সব শেপ। তারপরে আছে হচ্ছে ইমেজের যে জায়গাটা, দেখেন ইমেজের জায়গাটা, এই জায়গাটা থাকবে হচ্ছে রিপ্লেসেবল। ঠিক আছে, এখানে দেখেন লেখা আছে প্লেস ইওর ইমেজ হেয়ার। সো এই ইমেজটা ভিতরে থাকবে না, মেইল ফাইলের ভিতরে থাকবে না, আপনি স্মার্ট অবজেক্টের উপর ডাবল ক্লিক করলে ইমেজটা বসানোর একটা জায়গা পাবেন। সো এর উপরে নিজের ইমেজ বসায় বা যে কোনো অরিজিনাল যে ইমেজটা লাগবে সেই ইমেজ বসায় সেভ দিলে এখানে বসে যাবে। তারপর সোশ্যাল মিডিয়ার আইকন এখানে আলাদা আছে, পুরো টেক্সটগুলো একসাথে, তারপর হচ্ছে লোগো। তো এইভাবে তো আপনারা সাজাইছেন, যে 5টা ব্যানার করতে বলছিলাম, কে কে সাজাননি এরকম ভাবে গ্রুপ করে সাজাইতে পারেননি? কে কেউ আছেন যে সাজাইতে পারেননি? আর আচ্ছা, কেন সাজাইতে পারেননি আপনারা? এই আমার সাথে কথা বলেন, কেন সাজাইতে পারেননি? একজন একজন বলেন, যে কোনো একজন বলেন। সর্বপ্রথম শুরু হবে ইয়া থেকে, আপনার ব্যাকগ্রাউন্ড থেকে। সলিড একটা ব্যাকগ্রাউন্ড নিব, ব্যাকগ্রাউন্ডের পর আমরা বসাবো হচ্ছে যতগুলো শেপ আছে, শেপ এলিমেন্ট যতগুলো আছে সেটা বসাবো। তারপরে যাবো আমরা মডেলে, মডেলটা বসাবো। মডেল বসানোর পরে তারপরে সোশ্যাল মিডিয়া আইকন, অথবা আইকনের আগে টেক্সট, মডেলের পরে টেক্সট বসান, তারপরে হচ্ছে আইকন বসান আর লোগো বসান, ঝামেলা শেষ। একদম সিম্পল। আপনি কিছু কিছু যে টেক্সট ইফেক্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে ওই স্ট্রোকটা উপর বা শ্যাডো বলার একই গ্রুপে রাখা পসিবল হয় না। একই গ্রুপে রাখা পসিবল না হলে সেকশন করে রাখবেন। আপনি হেডারের ভিতরে টেক্সটটা হেডারে ঢুকাই দেন, বা ফুটারের ভিতরে, বা যে আপনি যেখানে টেক্সটটা রাখলে আপনার পারফেক্ট হয়। যেমন আমার মনে হচ্ছে যে ইমেজের ভিতর দিয়েও আবার টেক্সট একটা দেওয়া দরকার, ওই টেক্সটটাকে আমি ইমেজের ফোল্ডারের ভিতরে নিয়ে রাখবো, ইমেজের ফোল্ডারে নিয়ে রাখবো। তো আলাদা করার দরকার নেই, কারণ টেক্সট আর ইমেজ যদি একসাথে রাখতে চাই, দুইটা মিলে একটা ফোল্ডার করলে সবগুলো এক জায়গায় চলে আসে, ডিজাইনটা নষ্ট হয়ে যায়।
এমন কোনো বাধ্যবাধকতা নাই যে আপনার ওখানে রাখতেই হবে, নাহলে ডিজাইন হবে না, এমন কোনো বাধ্যবাধকতা নাই। মানে জিনিসটা হচ্ছে আপনি সেকশন করে যদি রাখেন খুঁজে পাইতে এডিট করতে সহজ হবে। ঠিক আছে, তো চলেন আমরা একটা ফিটনেস বা জিমের একটা থাম্বনেল আমরা বানাই, তারপরে হচ্ছে বাকি যা আছে ওগুলা করবানি। কোনটা বানাই দেখতেছি আমরা। সো আমাদের ফ্রি পিকে পেজের যে সাইজের রিকোয়ারমেন্ট ছিল মনে আছে কত? ওইটা তো স্কোয়ার সাইজে, থাম্বনেল তো আর স্কোয়ার হবে না, থাম্বনেল হবে ল্যান্ডস্কেপ। সো ল্যান্ডস্কেপ থাম্বনেল যখন হবে আমাদের মানে থাম্বনেলের মিনিমাম সাইজ হচ্ছে 1920 বাই 1080, এটা হচ্ছে মিনিমাম সাইজ। এখন এই সাইজটাকে যদি আমরা যে ফুল এইচডি বা 2K যে সাইজ বলে সেটা করি, তাহলে 2550 বাই 1440 এর আশেপাশে কিছু হয়। তো এখন আমাদের ফ্রি পিকের রিকোয়ারমেন্ট হচ্ছে 2000 পিক্সেলের নিচেই সাইজ নেওয়া যাবে না, কিন্তু অলরেডি আমরা এখানে 1400 নিয়ে নিছি। তো 1400টারে অ্যাটলিস্ট 2000 পিক্সেলের উপরে নিতে হবে। তো ওই নেওয়াটা আমরা এইভাবে নিব না, আমরা প্রথমত 2550 বাই 1440 একটা সাইজের পেজ নিয়ে নিব। এই সাইজের পেজ নিলাম। এখন আমার দরকার হচ্ছে 1400টারে 2000-এ কনভার্ট করা, বা এর চেয়ে আরো 2000-এর উপর রাখতে হবে। তাহলে আমি এখান থেকে যাব হচ্ছে ইমেজে, তারপরে ক্যানভাস সাইজ, ইমেজ সাইজ না, এখান থেকে ক্যানভাস সাইজ, দুইটা সাইজ আছে। ক্যানভাস সাইজে যাওয়ার পরে এই যে এই জায়গাতে হচ্ছে 1400 আছে, 1400টারে আমি 2400 করে দিব। এখানে হচ্ছে 2400, সেটা হাইট উইডথ তাহলে আলাদা হয়ে যাবে, ইমেজ সাইজ থেকে নিতে হবে, রেশিও ঠিক রাখতে হবে। ইমেজ সাইজ আসার পরে এখানে এই যে লক যেটা দেওয়া আছে, এই আনলক করা থাকতে পারে অনেকের, এটারে লক করে দিতে হবে প্রথমত, মানে রেশিওটা লক থাকবে। আমার 2500 বাই 1400 যে রেশিও, এই রেশিও ঠিক থাকবে। আর পিক্সেলের এই জায়গাতে ইমেজ সাইজের ভিতর অনেক সময় সেন্টিমিটার অথবা পিক্সেল বা পিক্সেল বাদে অন্য কিছু থাকতে পারে, এটা অবশ্যই খেয়াল করে পিক্সেলে নিয়ে আসতে হবে। তারপরে 14 এর জায়গায় আমি 24 করে দিব, উপরেরটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। দেখছেন, যদি এটা লক করা না থাকতো, দেখেন লক করা যদি না থাকতো আমি 14 জায়গা 24 দিলে ওই 24ই থাকতো, উপরটা চেঞ্জ হতো না, তাহলে আবার সেই স্কয়ারের দিকে চলে আসতো। কিন্তু আমার প্রয়োজন কি রেশিওটা ঠিক থাকবে, আমার যে 16:9 যে 9 যে রেশিওটা, সেই রেশিও ঠিক থাকবে, কিন্তু 2000 এর উপরে হবে। আমি এখানে 1 এর জায়গায় 2 দিয়ে দিলাম, উপরেরটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল। এটা এখন মনে হয় 4K ইয়া হয়ে গেছে, সাইজ হয়ে গেছে। দেখেন পেজের রেশিও ঠিকই আছে, সাইজটা বড় হয়ে গেছে। তো ফাইলটারে প্রথমত সেভ করব, একদম প্রথম কাজ ফাইলের সাইজ নিলেন, ফাইলের সাইজ দেওয়ার পর প্রথম হলো আপনি সেভ করে নেবেন ফিটনেস। আচ্ছা, এবার হচ্ছে যে কোনো একটা ফিটনেসের ব্যানার আপনি দেখে আগে আইডিয়া নেবেন যে কেমন ইয়াগুলো হয়, ফিটনেসের যে কি বলে থাম্বনেলগুলো আছে এগুলো কেমন হয়। যে কোনো একটা ব্যানার আপনি কপি করবেন, প্রথমত কপি করবেন, না হলে আইডিয়া আসবে না। সো এটাকে যদি আমরা কপি করতে চাই, এখানে একটা মডেল আছে, অল্প কিছু টেক্সট আছে, আর হচ্ছে জিম করার কিছু আমার এলিমেন্ট আছে। এই জিনিসগুলো আগে কালেক্ট করেন। প্রথমত আপনি হচ্ছে এই মডেলটা আছে, মডেলটাকে কালেক্ট করেন, ফ্রি পিক থেকেই নেন। এখানে হচ্ছে আপনি ফিটনেস, জাস্ট ফিটনেস লিখে সার্চ করলেই হচ্ছে, তারপর এখান থেকে দিবেন হচ্ছে ফটোস, অথবা ফিটনেস মডেল লিখলেও হবে। দেখেন এরকম ফিটনেস অনেক মডেল পাবেন। আপনার যেরকম দরকার সেরকমই পাবেন, সমস্যা নেই, সেম অলরেডি। এখান থেকে সাইজ, যেটা বড় সাইজ যেটা আছে, মিডিয়াম বা বড়, এই সাইজের একটা ডাউনলোড, ফ্রি ইমেজ দেখে দেখে আবার প্রিমিয়ামে যায় না, ফ্রি গুলো ডাউনলোড করবেন। আর ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে কখনোই অরিজিনাল আর্টবোর্ডের উপর নেবেন না, বাইরে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসবেন। সাবজেক্ট, আচ্ছা, সো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করি আগে। এখানে ব্যাকগ্রাউন্ডে কি কি আছে দেখেন, নিচে হচ্ছে একটা জিমনেশিয়ান টাইপের কিছু আছে, মানে জিমনেশিয়ানের ভিতরে, আর এখান থেকে এগুলো শেপ দেওয়া আছে।
পুরো জিনিসটা গ্রিন দিয়েছে, আমরা চাইলে রেড বা অন্য কালারেরও দিতে পারি। এখান থেকে একটা গ্রেডিয়েন্ট নিব, সলিড গ্রেডিয়েন্ট, এন্ড এখান থেকে আমরা রেডস এর ভিতর থেকে এটার একটু উল্টাই দেব, রিভার্স করে দেব এখান থেকে নিচের দিকে। সাদাটারে সাদা না দিয়ে ফুল এই টাইপের। ব্যাকগ্রাউন্ডে আর কিছু রাখার দরকার নেই, জাস্ট এটাকেই একটা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখন এর ভিতরে যদি চাই ব্যাকগ্রাউন্ডের যে এলিমেন্টগুলো আছে, জিমনেশিয়ান, জিম ইনসাইটস, এই ছবিগুলো কিভাবে ব্যবহার করতে বলছিলাম মনে আছে? প্রথমত স্মার্ট অবজেক্ট করবেন, যতটুকু প্রয়োজন ততটুকু রেখে তারপর আবার রাস্টারাইজ করে দিতে হবে। বুঝি না, মার্কস করতেছি, ব্রাশ করে মার্কস করতেছি, বুঝেন নাই? আপনার দরকার হচ্ছে মার্কস করা মিশানো। আপনি দাগ দিয়ে না করতে পারলে ব্রাশ দিয়ে করবেন। আপনার সব মানে আমি যা যা করি সেম 100% ফলো করার দরকার নেই। আপনার মেন যে আউটপুটটা দরকার না, ওই আউটপুটটুক দিতে পারলেই এনাফ। তাতে আপনি কোদালের কাজ যদি আপনি টেঙি দিয়ে করতে পারেন, আপনার সমস্যা আছে, তাতে সময় একটু বেশি লাগবে। হ্যাঁ ওইটাই, শর্টকাট কখনোই খুঁজতে চেষ্টা করবেন না, শর্টকাট আবিষ্কার করতে চেষ্টা করবেন, তাহলে মনে থাকবে সারা জীবন। সেখান থেকে আমি কালার বান্ড যেটা আছে এটা দিই, আমার কালার বান্ডটাই দিই, কালার বান্ড দিয়ে অপাসিটি কমাই দিই। এটাকে আবার হচ্ছে স্মার্ট অবজেক্ট করব, স্মার্ট অবজেক্ট করে তারপর এটা রাস্টারাইজ করে দিলাম। এখন যদি চাই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ব্যবহার করছি এই কালারের সাথে এইটারে আমি আলাদা মানে করে দুইটা মিলে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলবো, তাহলে এটার কপিরাইট ধরার কোনো পসিবিলিটি নাই। তো দুইটা লেয়ারকে আমি একসাথে সিলেক্ট করব, পরে কিন্তু এই কালার আর চেঞ্জ করা যাবে না। এই যে ব্যাকগ্রাউন্ডের কালার দুইটারে আমি স্মার্ট অবজেক্ট করে ফেলবো, সিলেক্ট করে এখান থেকে স্মার্ট অবজেক্ট করে এর নাম দিয়ে দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তো দুইটা মিলে এখন একটা ইমেজ যখন তৈরি হয়ে গেছে, পিছনে যে ইমেজটা কপি করছি ওইটা আর কপিরাইট ধরার কোনো সম্ভাবনা নাই। যদি সরাসরি আপনি রেখে দিতেন তাহলে ফ্রিপিক ওইটাকে একটা স্টক ইমেজ হিসেবে ডিটেক্ট করতো। স্টক ইমেজ যেটা হচ্ছে ফাইলের মধ্যে রাখা যাবে না, সেই ইমেজ হিসেবে ডিটেক্ট করলে আপনার ফাইলটা রিজেক্ট করে দিতে পারতো। সো ব্যাকগ্রাউন্ড আমার রেডি। এরপরে চলেন মডেল বসাই। মডেলের জন্য একটা লাগবে, গ্রুপ লাগবে, এর নাম দেন হচ্ছে মডেল। আর এই যে লেয়ারটা আছে মডেলের, এই লেয়ারটাকে আপনার লিখে দিতে হবে রিপ্লেসেবল বা প্লেস ইওর ইমেজ হেয়ার, মানে যে জিনিসটা টেমপ্লেটটা কিনবে সে তার ছবিটা এখানে বসাবে। ওকে, সো এর পিছনে দেখেন একটা আছে কি বলে, এই যে একটা শেপ আছে, দরজা লাগাই দেন তো, পিছনে শেপ আছে। সো ওই শেপটা যদি আপনি মনে করেন যে মডেলের যে ফোল্ডার আছে এর ভিতরে রাখবেন তাও রাখতে পারেন, অথবা ব্যাকগ্রাউন্ডের ভিতরে আপনি চাইলে আলাদা করে শেপ হিসাবে একটা জিনিস বানাই দিতে পারেন। শেপ নামে একটা ফোল্ডার করলাম, এর ভিতরে থাক আমার মডেলটা মডেলের মধ্যে থাকে। এর পুরো বরাবর আমি একটা করি, এরকম। ডুপ্লিকেট করে ছোট করে এখানে দুইটা তো সেম কালার আছে না, সেম কালারে দুইটা শেপে আমি আলাদা করছি আর কি, দুইটা শেপ রাখছে, দুইটা শেপে আমি একটা শেপে কনভার্ট করব যদি একই কালার দরকার আমার। তো দুইটা শেপ সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে মার্জ শেপ
মার্জ শেপ দিলে কি হবে, শেপটা শেপ থাকবে, দুইটা শেপ একটা শেপে কনভার্ট হয়ে যাবে। আপনি চাইলে কিন্তু একটা লেয়ারের মধ্যে এরকম দুইটা আলাদা আলাদা শেপ ক্রিয়েট করতে পারতেন না। দেখেন এই পাশে একটা, এই পাশে একটা। এখন কালার চেঞ্জ করলে দুইটারই একসাথে চেঞ্জ হবে, বা কোনো মডিফাই করলে দুইটার একসাথে মডিফাই হবে। এখন জাস্ট যে কটা শেপ আপনি একসাথে করতেছেন, অ্যাডজাস্ট করতেছেন, সিলেক্ট করে মার্জ শেপ করে দিলেই হবে। আচ্ছা, এরপরে মডেলের উপর সাইড দিয়ে একটু গ্লো আছে, এই সাইড দিয়ে গ্লো, যেটা কাস্টম গ্লো বানানো। তো কাস্টম গ্লো বানাইতে হলে কি করা লাগবে বলেন, কি করা লাগবে? নতুন একটা লেয়ার নেবেন, লেয়ার নিয়ে আপনি ব্রাশ নেবেন একদম সেম কালারে, যে কালারে গ্লো দিতে চাচ্ছেন, 100% অপাসিটি, তারপরে হচ্ছে ড্র করবেন, মানে ব্রাশ করবেন আর কি, এক কথায় চার সাইড দিয়ে ব্রাশ করবেন। ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মিলে যাচ্ছে, তো এই জন্য গ্লোটা বোঝা যাচ্ছে না। সো আমরা হচ্ছে অন্য কালারের গ্লো দিই, এখানে সাদা দিলে হবে। এবার এটারে আপনি স্মার্ট অবজেক্ট করেন, গ্লোটারে নাম দিয়ে দেন গ্লো, তারপরে মার্কস করে ব্রাশ টুল দিয়ে আপনার যতটুকু প্রয়োজন নাই ততটুকু আপনি কেটে দিবেন। কিসের উপরে? এর বডির উপরে? হ্যাঁ, সেটাই তো আরেকটা মডেলের উপর দিয়ে দিতে হবে একটা লেয়ার, নিচের লেয়ারটা নিচেই থাকবে। আপনি এখানে চাইলে দুই ধরনের গ্লো ব্যবহার করতে পারেন, সরাসরি মডেল থেকে একটা আউটার গ্লো আছে, আউটার গ্লো ব্যবহার করতে পারেন। হ্যাঁ, ওইটাই তো বলতেছি, আউটার গ্লো আছে একটা, ওইটা দিয়ে আরেকটা কাস্টম গ্লো আপনি এর উপরে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখানে যে কাস্টমটা দিচ্ছি এটা আমরা উপরে নিয়ে যাবো, সমস্যা নেই। আরেকটা না, ওই চিন্তা তো আপনার করা লাগবে না, কারণ যে টেমপ্লেট কিনবে বিপদে সে পড়বে, আপনার কাছে আবার খুঁজে খুঁজে আসবে যে টেমপ্লেটের মালিককে এডিট করে দাও, আপনার লাভ না। আপনার মনে করেন ফ্রি পিক থেকে টেমপ্লেট কিনলো, এডিটে যে ঝামেলা হলো, তাহলে আপনার প্রোফাইলে খুঁজে হয়তো ফাইবারে যাবে, অথবা আপনার মার্কেট প্লেস যেখানে আছে সেখানে যাবে, অথবা আপনার কাছে না গেলেও আপনার মতো অন্য কারোর কাছে যাবে যে আমার এই টেমপ্লেটটা এডিট করে দাও। ক্লায়েন্টরা কিন্তু কখনোই আপনার এই ফটোশপে এই টেমপ্লেট এডিট করতে বসে না, ওরা টেমপ্লেট কিনে ওইটা নিয়ে আবার যায় অন্য মার্কেট প্লেসে, আমার কাছে একটা টেমপ্লেট আছে, এটা এডিট করে আমার বসাই দাও। মানে সে আগে ডিজাইন পছন্দ করে, মার্কেট প্লেস থেকে ডিজাইন পছন্দ করে করে তারপরে সেখানে যায়। আর বেশিরভাগ এই জিনিসগুলো হচ্ছে ডিজাইনাররাই বেশি ইয়ে করে, কিনে, কারণ অলরেডি একটা ফরম্যাট রেডি করা আছে, ক্লায়েন্টের মনে করেন 10 মিনিটের ভিতরে তার একটা ইয়ে দরকার, থাম্বনেল দরকার, সে কি করবে তখন? 10 মিনিটে তার বানানো সম্ভব না। আচ্ছা, মডেলের এখান থেকে আমরা হচ্ছে ব্লেন্ডিং অপশনে যাই, আউটার গ্লো, যে আউটার গ্লো অপাসিটি 100%, এইগুলোটা দিলে সমস্যা কি, এখন যদি আমি নিচের দিক থেকে ব্লেন্ড করি, মনে করেন যে মার্কস করে নিচের অংশটা আমি হালকা ব্লেন্ড করব, তাহলে দেখেন পুরো কাহিনী হলো দুর্ঘটনা ঘটে যায়। ঠিক আছে, এই জন্য মডেলের উপরে সরাসরি কোনো ইফেক্ট অ্যাপ্লাই না করাই বেটার, কারণ আপনি তো মডেলটারে কাস্টমাইজ করবেন না, তার চেয়ে বেটার আপনি কাস্টম গ্লো দেন। মানে এর উপরে দিতে চাইলে আপনি এখানে আরেকটা হচ্ছে লেয়ার ক্রিয়েট করেন, লেয়ার ক্রিয়েট করে এটারে মার্কস করবেন, ক্লিপিং মার্কস করে তারপর আপনি সেম ভাবে এদিকে গ্লো দিয়ে দেন, একদম একটু ছোট করে 100% অপাসিটি, শিফট চেপে চেপে দেন, তাহলে হচ্ছে সোজা হবে এরকম। এর চেয়ে বেশি বডিতে আসে না পিছনের লাইটটা।
হচ্ছে গ্লো গেল। এবার মডেলটা হচ্ছে আপনি একটু মিশান, মার্কস করে নিচের থেকে এই জায়গায় যদি শেপের মাথা বের হয়েছে, ব্যাকগ্রাউন্ড মডেল গেল। এবার হচ্ছে আমরা টেক্সট নিয়ে আসি এখান থেকে। টেক্সট কি লেখা আছে ওদের ওখানে, কি লেখছে? ইনক্রিজ ইউর মাসল পাওয়ার। সো গেট রেডিটা হচ্ছে জাস্ট নরমাল একটা টেক্সট থাকবে, মোনসেরাত রেগুলার। আর ফিটনেসটা হচ্ছে আমার এখানে মেইন ফোকাস। সো ফিটনেসটা আমি একটু মোটা কোটা ফন্ট দিব, আর এটা থাকবে সবচেয়ে বড়। তারপরে লেখা আছে হচ্ছে ইনক্রিজ মাসল পাওয়ার। ইনক্রিজ ইওর মাসল বানান কি? উপরের যে লেখাগুলো আছে এইগুলো একটা প্যারাগ্রাফ, আর ওইটা একটা প্যারাগ্রাফ থাকবে গেট রেডি। সো এইগুলোর আমি হচ্ছে গ্রুপ করলাম একটা আলাদা করে, টেক্সট 1, আর এই দুইটাতে দিয়ে হচ্ছে টেক্সট 2। আসেন। ওকে,
আচ্ছা নিচে দেখেন এই যে এখানে এই যে স্টার্ট নাও বা স্টার্ট টুডে এরকম কিছু একটা বাটন দেওয়া আছে। সো বাটনটাকেও আমরা টেক্সটের মধ্যে রাখতে পারি। বাটনটাকেও এখানে আমরা বাটন কর্নার গুলোরে হালকা একটু রাউন্ড করে দিয়ে এখান থেকে স্টার্ট টুডে। আচ্ছা ওটা ঠিক করে যাবে না, পরে সমস্যা নেই। এই এত কথা বলেন না, ওরা একটা নিরিবিলি থাকেন। আচ্ছা এই জায়গা ছোট্ট একটা আইকন দিয়ে দিব, এই জায়গা জাস্ট একটা পেঁচানো আইকন দিয়ে দিব বাটনের ওই পাশ দিয়ে এলিমেন্ট হিসাবে। সো আমরা ওটা একটু স্পাইরাল আইকন লিখে সার্চ করলে পাওয়া যাবে, স্পাইরাল অ্যারো ভেক্টর এরকম টাইপের একটা আইকন। কপি ইমেজ, এটা বাটনের সাইডে এখানে বসাই দেব। সাদা ব্যাকগ্রাউন্ড একবারে রিমুভ করব কি করে? ম্যাজিক ইরেজার কিন্তু এই যে এগুলোর সাথে কানেক্টেড নাই। তাইলে এখন কি ট্রিটমেন্ট? ল্যাসো টুল সিলেক্ট করলাম, তারপরে কোথায় যাব? সিমিলার, মনে আছে? এবার মার্কস করেন, তারপরে এটাকে ঘুরাই দেন, স্মার্ট অবজেক্ট করেন, তারপরে যান আপনি হচ্ছে ব্লেন্ডিং অপশনে, কালার ওভারলে দিয়ে দেন। তারপরে এটা যেদিকে মন চায় সেদিকে মুখ করে বসাই দেন। এগুলো না মনে যেটা মানাবে সেটাই দেবানি। মোটামুটি জিনিস রেডি হয়ে গেছে। এখন এর এই পাশে হচ্ছে কয়টা, ওই যে এটার নাম কি বলে? ডাম্বেল। ডাম্বলের আইকন যদি পাওয়া যায়, বা পিএনজি সেভ ইমেজ পিএনজি, এর গায়ে কিন্তু পিএনজি এর ইয়া রয়েছে, লোগো আছে। একটা সলিড নিয়ে দেখলে বোঝা যাবে না। ওই দেখেন কি সুন্দর সুন্দর লোগো, বুঝছেন? ওই মালগুলোরে কাটতে হবে। আচ্ছা দেখি আমি সাবজেক্ট সিলেক্ট করে কোনো কাজ হয় কিনা। আচ্ছা সাবজেক্ট নিয়েছে কিন্তু এইগুলো তো বাদ হয়ে গেছে, তো এগুলো আরে অ্যাড করে দিই। এখান থেকে কুইক সিলেকশন, এটার নাম দেন হচ্ছে এলিমেন্টস একটা ফোল্ডার। এটারে শুধু ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে এসে আমরা স্মার্ট অবজেক্ট, না দরকার নাই, প্রতিদিন তো কিরালেট করবে না, তো ঝামেলা দরকার নেই। সো দেখেন এই কি আসছে ওখানে, ফিল্টার, এখান থেকে ব্লার। তাহলে আপনারা ক্লাস করেন, আমি চলে যাই। আমি কিন্তু এই ভিডিও দিয়ে চলে যাবো, একবারে কোনো সমস্যা সমাধান করতে যাবো না আমি।
ক্লাসের সময় মনোযোগ দিবেন না, পরে স্যার এ পারতেছি না ও বুঝতেছি না, এত কাহিনী কেন? 10টা মিনিট ধৈর্য ধরে বসা যায় না? ব্লারে যাবেন আর এখান থেকে যাবেন হচ্ছে মোশন ব্লার। মোশন ব্লারে গেলে এখন এটা কোন দিকে আপনি গতিটা বাড়াইতে চাচ্ছেন বা কোন অনুযায়ী আপনার ইয়েটা হবে। অনেক সময় দেখেন না যে বাইক চালায় গেলে পিছন থেকে অনেকগুলো গাছপালা সাথে সাথে চলে যায়, স্পিডি যে জিনিসটা, ওইটা হচ্ছে মোশন ব্লার দিয়ে করা থাকে। সো এখানে এটা জাস্ট ডেকোরেশনের জন্য কয়েকটা জায়গাতে বসাই দেব। বেশ কয়েকটা জায়গাতে দিয়ে দিলাম, এখানে 4টা জায়গাতে এটুকু। সো এলিমেন্টস গুলো সব এখানে থাকলো, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড গেল। এখন যদি আপনি এক এক করে জিনিসগুলো দেখেন, ব্যাকগ্রাউন্ডের ভিতরে হচ্ছে শ্যাডোটা দেওয়া হয়েছে, যে কারণে এটা এখনো আছে, এটা শেপের ভিতরে। সো এটা ব্যাকগ্রাউন্ডের পরে শেপ দিছি, শেপের পরে হচ্ছে আমরা মডেলটা দিছি, মডেলের পরে টেক্সট, আর সর্বশেষ হচ্ছে এলিমেন্ট। তো এই এলিমেন্টটারও আপনি চাইলে এলিমেন্টের ভিতরে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো এই হচ্ছে আমার টোটাল সেটআপ, ডিজাইনের সেটআপ। এখন এইটা রিপ্লেসেবল কিনা ইমেজটা, যখন স্মার্ট অবজেক্ট করা আছে, স্মার্ট অবজেক্টের ভিতরে ঢুকে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এই ফাইলটা পিএসবি ফাইল কিনা। দেখেন স্মার্ট অবজেক্টের ভিতরে ঢোকার পরে এই জায়গাতে খেয়াল করবেন যে লেখাটা পিএসবি, এই লেখাটা যদি না থাকে তাহলে আপনি বুঝবেন যে এই ইমেজটা রিপ্লেস করা যাবে না। এখানে যে কোনো ইমেজ বসাইলেই ওখানে সেভ হবে না। এই যে লেয়ার ডট পিএসবি এটা লেখা থাকতে হবে, তাহলে আপনি রিপ্লেস করতে পারবেন। সো এটা গেল আমার ডিজাইন। এখন এইটার আমি ফ্রি পিকের জন্য কিভাবে প্রেজেন্টেশন করব। তো ডিজাইন একটা থাকবে পিএসডি ফাইল, মেইন যে সোর্স ফাইল, আর একটা থাকবে জেপিজি ফাইল। প্রত্যেকটা ফাইলের জন্য 2টা করে ফাইল লাগবে, একটা প্রিভিউ আর একটা হচ্ছে সোর্স এডিটেবল ফাইল। বলেন। স্মার্ট অবজেক্ট করে নিতে হবে আগে। আমি যদি স্মার্ট অবজেক্ট করলাম, সাপোজ এডিট করলাম, তারপরে রাস্টারাইজ লেয়ার করলাম, আবার আমি স্মার্ট অবজেক্ট করলাম, তাহলে কি সব হবে? হ্যাঁ হবে, সমস্যা নেই। মানে এই মডেলটা নিয়ে আসার পরপরই কিন্তু আমি স্মার্ট অবজেক্ট করছি। অনেক ফাইল হয় কি সরাসরি এখানে নিয়ে এসে ড্রপ করলে সেটা অটোমেটিক্যালি স্মার্ট অবজেক্ট হয়। যেমন মনে করেন যে এই ইমেজটা আমি যদি এই ইমেজটা যদি নিয়ে আসি, এটাও কিন্তু স্মার্ট অবজেক্টের আইকন। এটা যদি ডাবল ক্লিক করি, ভিতরে দেখেন পিএসবি লেখা না, এটা জেপিজি, মেইন জেপিজি লেখা। এখানে কোনো কিছু চেঞ্জ করলে ওই ফটোটা চেঞ্জ হবে না। সেক্ষেত্রে কি কাজ, এটার উপরে রাইট ক্লিক করে আবার স্মার্ট অবজেক্ট করে নেবেন। করার পরে এখন দেখেন ভিতরে পিএসবি লেখা আছে। এখন এখানে যা বসাবেন এটা সেভ করলে রিপ্লেস হয়ে যাবে। আচ্ছা, সো এখন আমরা হচ্ছে প্রেজেন্টেশনের জন্য ওটাও 2000 বাই 2000 এর উপরে হইতে হবে। আমরা স্কয়ার সাইজ নিতে পারি, মনে করেন যে 2500 বাই 2500। এটা প্রেজেন্টেশন জেপিজির জন্য, প্রিভিউ ইমেজ যেটা 2500। এটা হচ্ছে ফিটনেস, জাস্ট ফিটনেস আপাতত লিখলাম। এন্ড এই যে ফাইলটা সেভ করলাম, এটার একটা জেপিজি আমরা সেভ করে নিই। এখান থেকে চাইলে সরাসরি জেপিজি সেভ করতে পারি, অথবা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যাব এডিট, এন্ড এখান থেকে কপি মার্জ, টোটাল কপি, যতটুকু যা ফাইল আছে টোটাল কপি করে এখানে পেস্ট করলাম। ঠিক আছে, পেস্ট করে এটা হচ্ছে অনেক বড় হয়ে গেছে, আমরা এটারে স্মার্ট অবজেক্ট করে তারপরে ছোট করব। প্রেজেন্টেশন ফাইল সবসময় স্কয়ার সাইজে রাখবেন। আচ্ছা, এর নিচেই হচ্ছে আমরা এখন একটা কাস্টম শ্যাডো দিব, ড্রপ শ্যাডো। এটার কোনো লেয়ার টেয়ার ঠিকঠাক কোনো কিছু করার দরকার নাই, এটা জাস্ট শুধু আমরা একটা ফাইল নিব, জেপিজি ফাইলটা আমাদের দরকার এখান থেকে এরকম। আচ্ছা, উপরে একটা টেক্সট লিখে দিতে হবে, সেটা হচ্ছে ইমেজ নট ইনক্লুডেড। মানে এই যে মডেলের যে ছবিটা, এই ছবিটা মূল ইমেজের মধ্যে থাকবে না। ইমেজ নট, হ্যাঁ আমি তো এখন শর্টকাট করি নাই, কোনো সমস্যা নাই আর সম্ভবত। কপিরাইট না ধরলেও ফাইলের মধ্যে রাখা যাবে না, এটা হচ্ছে ফ্রি পিকের রুলস। ফাইলের মধ্যে মেইন কোনো ইমেজ থাকবে না। এই যে ইমেজ নট ইনক্লুডেড যে লেখাটা, এইটা স্পেলিং এ যদি মিস্টেক থাকে তাও আপনার ফাইল রিজেক্টেড হয়ে যাবে। এইটা অথবা জেপিজির মধ্যে যদি কোনো কিছু মিস্টেক থাকে, তো মিস্টেক আপনি 100% কনফার্ম হওয়ার জন্য এটা লিখে কপি করে গুগলে নিয়ে সার্চ করবেন। যদি মিস্টেক থাকে এই যে এখানে দেখাই দেবে না, সেটা নিয়ে কপি করবেন। যেহেতু এখানে কোনো সাজেশন দেয় না, ফটোশপে কোনো সাজেশন দেয় না, 100% নিশ্চিত হওয়ার জন্য এখানে কিছু চলে না।
ফটোশপের মধ্যে চলে। আচ্ছা, ইমেজ নট ইনক্লুডেড লেখাটা একটু কমায় দিই, হালকা থাক। আচ্ছা, এবার এটা ডেকোরেশনের জন্য নিচে আপনি লিখে দিতে পারেন যে এটা এডিটেবল, 100% এডিটেবল পিএসডি ফাইল, ফ্রি রিসোর্স ব্যবহার করা হয়েছে, তারপরে লেয়ার ভালো অর্গানাইজ করা হয়েছে, জিনিসগুলো আপনি লিখে দিতে পারেন, মানে যারা টেমপ্লেটটা নিবে তাদের আকর্ষণের জন্য। মনে করেন যে পিএসডি এডিটেবল ফাইল, এগুলো বাধ্যতামূলক না, শুধু ডেকোরেশনের জন্য দিলে ভালো, না দিলেও কোনো খারাপের কোনো কিছু নাই। 90 তারপরে হচ্ছে ফ্রি রিসোর্স। স্পেলিং মিস্টেক হইতে পারে আমার, দুই একটা, এগুলো খেয়াল করে রাখবেন। হ্যাঁ, কি চেক করবেন? না, কারেক্ট নাই, মরবেন আপনি, মরেন। দেখি দেখি, আরে কারেন্ট নাই রে ভাই, এই যে ধরেছি, আমি ধরেছি, আজকে ধরেছি না, এর ভিতরেও নাই, আমি আজকে ধরেছি, টেস্টার দেওয়া লাগবে না। ঠিক আছে, আপনি ধরেন দিন, আজকে দিন কেন ভাই, মরবেন না, শোনেন। আচ্ছা, দরকার নাই। আচ্ছা, এখন এই জিনিসগুলোরে আরো আকর্ষণীয় করার জন্য আপনি চাইলে এর উপরে ছোট ছোট আইকন দিয়ে দিতে পারেন, সাজানোর কোনো শেষ নাই, সেটা পার্লারে গেলেই বুঝেন। এখানে আপনি একটা বক্স দিয়ে দেন ছোট করে। আপনার ডেকোরেশন যত ভালো হবে তত ফাইল সেলের পসিবিলিটি তত বেশি থাকবে। প্রেজেন্টেশনের উপরে অনেক সময় নির্ভর করে আপনার সেলগুলো। কর্নার আইকন দিয়ে দিই, এখানে মনে করেন যে পিএসডি এর একটা আইকন দিয়ে দিব। আইকনের ওয়েবসাইটের নাম কি? এসভিজি রে পিএসডি, দেখি কি আসে, কত পিএসডি আইকন, এটা নিলাম। তারপরে দিব হচ্ছে লেয়ার, লেয়ারের ভিতর থেকে নিব আমি হচ্ছে এটা, এন্ড লাস্টে দিলাম কি, ফ্রি রিসোর্স, রিসোর্সেস। ফোল্ডারের আইকন দিলেই হচ্ছে। তিনটা আইকন, হ্যাঁ, ও ওটুকু কিছু হয় না, ওটুকু সমস্যা, ওটুকু ধরা যায়। এটা হচ্ছে আমাদের লেয়ার একটা, এখানে ওয়ালাইকুম আসসালাম। ফ্রি রিসোর্স, লেখাগুলো আরো ছোট করে দিলে ধরবে না ভালো। This is 44.
এই হচ্ছে মোটামুটি আমাদের অবস্থা। নিচে আর একটা শ্যাডো দিব। দেখেন এটার কোনো লেয়ার টেয়ার আমি কিছু সাজাইনি, কারণ এটা আমার একবারই দরকার। ব্রাশ দেখেন এটা হচ্ছে এখন প্রেজেন্টেশনের জন্য আপনার রেডি ফাইল। কোন চারপাশে? ইমেজের চারপাশে শ্যাডো লাগবে না কোন ইমেজের? এই মডেলের চারপাশে শ্যাডো নাকি স্টোক? হ্যাঁ স্টোক দেওয়া থাকে, শ্যাডো কেন দেওয়া থাকবে? কোনটার কথা বলতেছেন তো জানি না। এরকম কিছু কালোতে কালো কালার চেঞ্জ করে দিলে স্টোক। এটা তো এক এক ধরনের প্রেজেন্টেশনের জন্য এক এক রকম ভাবে দেওয়া হয়। না আরো তো মকআপের তো আরো বিভিন্ন স্টাইল আছে, ঠিক আছে? সো এইটার হচ্ছে শুধু জেপিজি সেভ করব। এটার হচ্ছে শুধু জেপিজি এখানে সেভ করলাম। দেখেন এই জেপিজিটা অবশ্যই 500 কিলোবাইট থেকে 2 মেগাবাইটের ভিতরে হইতে হবে। 500 কিলোবাইট সর্বনিম্ন, 2 মেগাবাইট সর্বোচ্চ, ঠিক আছে? এখানে 1.2 মেগাবাইট আছে। সো আমি এটারে যদি কোয়ালিটিটা এখানে 10 করে দিই তাহলে মোটামুটি 600 হলো, এটাই এনাফ, ঠিক আছে? 10 অথবা 11 করে দেন, 1 মেগাবাইটের কাছাকাছি হোক এই কোয়ালিটিটা। ওকে, সো আমার ফাইল সেভ হচ্ছে এখানে, পিএসডি সেভ হয়েছে, তারপর আমার জেপিজি প্রেজেন্টেশনের জন্য সেভ হয়েছে। এবার হচ্ছে ফাইলটা একই নামে রিনেম করতে হবে। ফটোশপ কেটে দেন, ফটোশপ না কাটলে আবার রিনেম হবে না। ফাইল অনেক সময় রানিং দেখায়। তো ডকুমেন্টসের ভিতর যেখানে কাজ করছিলাম এটা হচ্ছে ফিটনেসের মেইন ফাইল, এটা হচ্ছে আপনার কি বলে প্রিভিউ ফাইল। তো দুইটারে আপনি একটা ফোল্ডার করেন, এখানে ফ্রি পিকের জন্য আলাদা একটা ফোল্ডার করবেন, ফ্রি পিক ফাইনাল আপলোড, ঠিক আছে? এর ভিতরে আবার ক্যাটাগরি করেন আপনি নিচেন হচ্ছে আজকে ফিটনেসের জন্য ফিটনেসের ভিতরে ফিটনেসের 1 নাম্বার ব্যানার, এটা ফিটনেসের 1 নাম্বার। প্রত্যেকটা ক্যাটাগরিতে 10টা করে ব্যানার বানাইতে হবে, প্রত্যেকটা ক্যাটাগরিতে যে ক্যাটাগরিতে কাজ করবেন। আমরা হচ্ছে ফ্রি পিক ফিটনেসের 1 নাম্বার এটা। এখন এই যে মেইন যে রিসোর্সটা, কোনো কারণে এই রিসোর্সটা আপনার রিজেক্টেড হয়ে গেল, তাহলে যদি আপনি মেইন রিসোর্সটা আপলোড করে দেন, যদি কোনো কারণে রিজেক্টেড হয়ে যায় তাহলে এই ফাইলটাকে আবার নতুন করে কাস্টমাইজ করা যাবে না, এটাকে আবার আপনি শুরু থেকে ডিজাইন করতে হবে। তাহলে কি করবেন, আপনার যে মেইন রিসোর্স ডিজাইন করছেন এটার একটা কপি রেখে দিবেন, ঠিক আছে? এটার একটা মেইন কপি রেখে দিবেন। আমার যে ডিজাইনটা করছিলাম সেই ডিজাইনটা আমি আবার ওপেন করতেছি, ওপেন করে ওইটার একটা মেইন রিসোর্স রাখবো আর একটা হচ্ছে আপলোডেবল ফাইল, যেটা সেটা করব। ডিজাইন করার চেয়ে ফাইল অর্গানাইজ করা, রেডি করা হচ্ছে সবচেয়ে বেশি কঠিন কাজ, যে কারণে মাইক্রোস্টকে সবাই কাজ করে না। কিন্তু ধৈর্য ধরে যারা করে তারা একটা সময় ওই যে আপনার ডিপিএস এর মতো পায়, কি বলে বেনিফিট পায়। একটা দুইটা ফাইল রেডি করলে আপনার কাছে সহজ হয়ে যাবে জিনিসগুলা, বেশি আর কঠিন থাকবে না। চেষ্টা করবেন মোটামুটি 500 থেকে 1000 ফাইল হচ্ছে এখানে রেডি করে পাবলিশ করার, তাহলে প্রতি মাসে $100 নিরিবিলি একদম ঘুমায় কামাইতে পারবেন। তো ডাউনলোড হবে, আপনি এখান থেকে কমিশন পাবেন। 500 ফাইল লাগবে, মিনিমাম 500 ফাইল। ওইখান থেকে যারা ফ্রিতে প্রোভাইড করতেছে, ওদের ফ্রি ওরা কারাও প্রোভাইড করতেছে না, এটা ফ্রি পিক ডিসাইড করতেছে কারটা ফ্রি দিবে কারটা প্রিমিয়াম দিবে, এটা আপনার আমার হাতে কিছু নাই। যার ফাইলগুলো বেশি পপুলার বা অনেক পুরাতন ফাইল সেইগুলো ওখান থেকে ফ্রি করে দেয়। ফ্রি পিকের এই সিস্টেম নাই। আপনি ব্যক্তিজিতে ওরকম সিস্টেম দিতে পারেন যে ফাইলটা ফ্রি দিবেন নাকি আপনি প্রিমিয়াম দিবেন। তারপরে হচ্ছে পিএনজি ট্রিতে সেম সিস্টেম, শুধু ব্যক্তিজিতেই আপনি প্রিমিয়াম বা ফ্রি রিসোর্স দিতে পারেন। আপনি এক ক্যাটাগরিরও করতে পারেন, আপনার ইচ্ছা, সম্পূর্ণ আপনার ইচ্ছা। 2 বছর লাগে?
আপনি যখন কাজে এক্সপার্ট হয়ে যাবেন না, ছোট ছোট কাজ করবেন, মানে অনেক বড় ফাইল দরকার নেই। দেখলেন না প্রিপিকের টেমপ্লেট গুলো সব ছোট ছোট সিস্টেমে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মেইন ফাইল। মেইন ফাইলটা একদম ফাইনাল ডিজাইন হওয়ার পরে আপনি আবার নতুন করে ওপেন করবেন এবং এটারে সেভ অ্যাজ করবেন। সেভ অ্যাজ করার পরে এখানে হচ্ছে আপনি এটা ফিটনেস, আপনি এটারে লেখেন হচ্ছে আপলোড। আপলোড মানে এই ফাইলটা এখন আপলোড করবেন। এটার ভিতরে যা এডিট করার, এই ছবিটা রিপ্লেসেবল ফোল্ডার আপনি এখন ফাইল বানাবেন। এখন শুধু মডেলটাকে সিলেক্ট করেন। আমার ল্যাপটপ স্লো হয়ে গেছে, এটা এত বড় ভারী ফাইল তো। এই হচ্ছে আমাদের মডেলের ফাইল। এটা ডাবল ক্লিক করে ওপেন করেন। ওপেন করার পরে এই মডেলের যে এরিয়া আছে এই এরিয়ায় আমরা একটা শেপ দিয়ে দিব এই বরাবর। এই বরাবর শেপ কিভাবে দেবো? কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এই যে মার্কসের যে এরিয়াটা আছে এই এরিয়াটা ক্লিক দিলে দেখেন পুরো শুধু সাবজেক্টটা সিলেক্ট হয়েছে। সিলেক্ট থাকা অবস্থায় আপনি যাবেন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট আর এখান থেকে সলিড, যে কোনো একটা কালার দিয়ে দেন সলিডের ভিতর থেকে। দিয়ে যে ইমেজটা ছিল ওই ইমেজটাকে ডিলিট করে দিব, ঠিক আছে? দিয়ে এটার আপনি স্মার্ট অবজেক্ট বা যা কিছু করেন সমস্যা নেই। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করেন। প্রেস করলে ওই ছবির জায়গাতে এই মডেলটা বসে গেছে। এখন মেইন যে ফাইলটা ডাউনলোড করবে সে এই জায়গাটা এরকম অবস্থায় পাবে। তারপরে সে মডেলটা রিপ্লেস করে দিলে ইমেজটা ওই জায়গায় চলে আসবে, ঠিক আছে? তো আমাদের ছবির ভিতরে এই মুহূর্তে কোনো স্টক ইমেজ আর নাই, আমরা কোনো স্টক ইমেজ এখন আর ব্যবহার করি নাই। এখানে যা আছে সবগুলো টেক্সট আছে। এই যে ছোট ছোট যে এলিমেন্টগুলো, এই এলিমেন্টগুলো স্টক ইমেজ হিসাবে কাউন্ট হয় না, এগুলো এলিমেন্ট হিসাবে ভেক্টর শেপ হিসাবে কাউন্ট হয়। তো একটা ইমেজ ছিল সেটা হচ্ছে মডেলের ছবিটা আমরা চেঞ্জ করে একটা শেপে কনভার্ট করে ফেললাম। নিচে যে জিমনেশিয়ানের যে ছবিটা দিছিলাম ওইটাও কিন্তু আমরা স্মার্ট অবজেক্ট করে ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড করে দিছি। ওইটা আবার সরাসরি এখন আর ইয়া নাই, কি বলে এটারে, স্টক ফুটেজ বা স্টক ইমেজ হিসাবে কোনো কিছু নাই। এটা হচ্ছে আপনার মেইন ফাইল, মানে আপলোডের জন্য এটা আপনি ইয়া করলেন, ফাইল রেডি করলেন। সো এটার নাম কি আছে? ফিটনেস আপলোড আছে। আমি কেটে দেই। এখন এই যে ফাইলের নাম, এই ফাইলের নাম আর জেপিজি ফাইলের নাম দুইটাই সেম হইতে হবে, একদম সেম। সেম করতে হলে কি করবেন? আপনি এটা কপি করে ওইটার উপরে লিখে দেন, জাস্ট এডিটে যান, রিনেম, কপি, এটারে রিনেম করে এখানে নাম লিখে দেন। কারণ ফ্রিপিক আপনার ফাইলগুলো ডিটেক্ট করবে যে কোনটার প্রিভিউ ফাইল কোনটা, সেই হিসাবে আপনার হচ্ছে ফাইলগুলা অ্যাকসেপ্ট করবে। এবং ফ্রিপিকের যে এআই আছে, যে মেশিন আছে, সে আপনার পিএসডি ফাইলটা খুলবে। ওপেন করার পরে ভিতরে প্রত্যেকটা লেয়ার চেক করবে, লেয়ারগুলা অর্গানাইজ করা আছে কিনা, মানে গ্রুপ করা আছে কিনা, এবং প্রত্যেকটা লেয়ারের স্পেলিং ঠিক আছে কিনা সেটা চেক করবে। এন্ড ফাইনালি হচ্ছে জেপিজি চেক করবে যে এর ভিতরে যে জিনিসগুলো দিচ্ছেন আপনি কোনো জায়গায় স্পেলিং মিস্টেক আছে কিনা। আমার হয়তো দু একটা স্পেলিং মিস্টেক থাকতে পারে বা নাও থাকতে পারে, এখন আছে কিনা আছে সেটা আমি আর যাচাই করবো না, ফ্রিপিকে দিয়ে যাচাই করাবো। এখন চলেন আমরা আপলোডে চলে যাই। রিজেক্ট করে দিলে কেন রিজেক্ট করছে প্রত্যেকটা কারণ সে বলে দেবে যে এই সমস্যা ছিল, এই জন্য আমি হ্যাঁ আবার নতুন করে ডিজাইন করতে পারবেন। সো আমি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আপনাদের খুলতে হবে। তার আগে প্রত্যেকটা ক্যাটাগরিতে 10টা করে ফাইল রেডি করতে হবে, অ্যাটলিস্ট মানে 20টা ফাইল আপনাদের রেডি থেকে তারপর অ্যাকাউন্ট খুলতে হবে। কারণ অ্যাকাউন্ট খোলার 30 দিনের মধ্যে যদি আপনি ফাইল আপলোড না করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। মানে শুধু আপলোড না, আপলোড করে অ্যাটলিস্ট একটা ফাইল হলে অ্যাপ্রুভ করাইতে হবে 30 দিনের মধ্যে। অ্যাকাউন্ট খোলার 30 দিনের মধ্যে অ্যাটলিস্ট একটা ফাইল হলেও অ্যাপ্রুভ করাইতে হবে, না পারলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে যাব আপলোড ফাইলে, আর এখানে দেখেন রিকোয়ারমেন্ট গুলো দেওয়া আছে অলরেডি। এই যে পিএসডি ফাইল আপনি সর্বোচ্চ 250 মেগাবাইট পর্যন্ত আপনি পিএসডি ফাইল ডিজাইন করতে পারবেন। আমাদের পিএসডি ফাইল কত সাইজ হয়েছে? জি 61.6 মেগাবাইট। আপনারা অনেকেই ডিজাইন করেন 400-500 কিলোবাইট মেগাবাইট হয়ে যায়। সো রেজুলেশনটা 72 নিয়ে কাজ করবেন। যখন আপনি ফ্রিপিকের জন্য টেমপ্লেট বানাবেন 72 রেজুলেশন নেবেন, তাহলে ফাইলের সাইজ কম হবে। আচ্ছা, জেপিজির ক্ষেত্রে কি বলছিলাম? মিনিমাম হচ্ছে ফাইল সাইজ হচ্ছে, আচ্ছা ফটোস 500 কিলোবাইট, এটা প্রিভিউ ফাইলের জন্য। এটা জেপিজি ফটোস মানে যে ফটোগ্রাফি যারা করে তাদের জন্য এই রিকোয়ারমেন্ট। আর প্রিভিউ ফাইলের জন্য 500 কিলোবাইট আর কত জানি আছে। আচ্ছা যাই হোক, আমরা আপলোড করে দেখি, যদি কোনো সমস্যা থাকে সে বলে দিবেনি। তো দুইটা ফাইল একসাথে সিলেক্ট করে আপলোড করবে, একটা একটা করে করেন, সমস্যা নেই, তবে নামগুলা সেম থাকতে হবে। কি লেখা আছে? কি লেখা আছে? পিডিএস লেখা আছে কোথায়? হ্যাঁ
আচ্ছা ভুল হইতে পারে, ভুল হইতে পারে, ভুল হলে ও বুঝবে না, বুঝে আমার বলবে না যে এই সমস্যা আছে, এগুলো বাদ। আচ্ছা আপলোড হয়ে গেছে, আপলোড হওয়ার পরে আপনি ফাইলগুলো এখানে ফাইলে যাবেন, দেখেন আপলোডের মধ্যে ফাইলগুলো পাবেন। আপলোড হওয়ার পরে এডিট করা যায় না, আপলোড হওয়ার পরে ফাইল এডিট কি হবে, কি ফটোশপ নাকি? আচ্ছা এখনো প্রসেসিং চলতেছে, মানে একদম প্রাইমারি ট্রিটমেন্ট যেটা সেই প্রসেসিংটা করতেছে। আপনি এর ভিতরে মেটা ডাটা অ্যাড করে ফেলতে পারেন। সো প্রাইমারি প্রসেসিং এ কি হয়, পিএসডি আর জেপিজি এই দুইটাকে ম্যাচ করে ম্যানুয়ালি, মানে প্রাইমারি ম্যাচ করে, যে দুইটা দেখেন ম্যাচ করে একটা হয়ে গেছে। এখন প্রিভিউ ফাইলটা শুধুমাত্র শো করবে, আর পিএসডি যে ফাইলটা ওইটা প্রিফিকে সার্ভারে যে অ্যাড হয়ে যাবে। যখন কেউ ডাউনলোড করবে দেখেন দুইটা ফাইল আপলোড দিছে, এখন কিন্তু একটা হয়ে গেছে, শুধু প্রিভিউ ফাইলটা দেখাচ্ছে। দেখেন প্রিভিউ ফাইলটা কিন্তু দেখাচ্ছে, মেইন ফাইলটা দেখাচ্ছে না, কারণ ওইটা ওদের সার্ভারে অ্যাড হয়ে গেছে। সো এবার এটা আপনার মেটা ডাটা অ্যাড করতে হবে। হয়েছে? কথা বলা শেষ হয়েছে? কথা বলা শেষ হয়েছে? কথা বলা শেষ হয়েছে? তাহলে আমি একটু শেষ করি। সো এখানে আপনার মেটা ডাটা অ্যাড করতে হবে। মেটা ডাটা কি জানেন? আচ্ছা হ্যাশট্যাগ আছে, বা আপনার পুরো ইমেজের এসইও যেটা বলে, অনলাইন অফলাইন দুই ধরনের এসইও হয়। সো অফলাইন এসইও কিভাবে করতে হয় স্যার যেদিন ক্লাসে আসবে সেদিন আপনারা শিখে নেবেন। ওই দায়িত্ব না, আমি পারি না, আমি এসইও পারি না, পারলেও শিখাবো না, কারণ ওই দায়িত্ব আমার না। ঠিক আছে, এটাই কথা। আমিও আপনাদের অনেক ভালোবাসি। সো এসইও মার্কেটিং আমি প্রথম দিনেই বলছি, এসইও এবং মার্কেটিং সম্পূর্ণ ক্লাস ওই স্যার নিবে, স্যার যেদিন ক্লাস নেবে সেদিন আপনারা শিখবেন, তার আগে শিখবেন না, কিছু করার নাই। সো এটা হচ্ছে আমরা মেটাডাটা অ্যাড করব। এখানে যা যা অ্যাড করা লাগতেছে এগুলো আমি শিখাই দিচ্ছি, কিন্তু অফলাইন তো শিখাবো না। ঠিক আছে, এখানে দেখেন অটোমেটিক্যালি সে কিছু কিছু হ্যাশট্যাগ আপনাকে যোগ করে দিচ্ছে। সো মেটাডাটা হচ্ছে এই ফাইলটা, শুনেন, মেটাডাটা হচ্ছে এই ফাইলটা কিভাবে সার্চ ইঞ্জিন খুঁজে পাবে সেই ক্লুগুলো দেওয়া। যেমন টাইটেল অ্যাড করতে হবে, তারপর ডেসক্রিপশন অ্যাড করতে হবে, হ্যাশট্যাগ অ্যাড করতে হবে, সার্চ ট্যাগ অ্যাড করতে হবে, এই জিনিসগুলো হচ্ছে সব মিলিয়ে মেটাডাটা হিসাবে কাউন্ট হয়। আবার অনেক সময় যখন কি বলে কন্টেন্ট হয়, এসইও করে, কন্টেন্ট এসইও এর ভিতরেও আবার মেটাডাটা অন্য সিস্টেমে অ্যাড করতে হয়। সো প্রথম কথা আছে, দেখেন এখানে কি বলছে, ক্রিয়েটেড উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে আপনার এই ফাইলটা আপনি এআই দিয়ে বানাইছেন কিনা। আমরা কি এআই দিয়ে বানাইছি? তাহলে আমাদের এটার সাথে কোনো সম্পর্ক নাই, শেষ। এবার আসেন টাইটেলে, আপনার এই ফাইলটা কোন ক্যাটাগরির কাজ বা মানুষ কি লিখে সার্চ করলে পাবে, এখানে সে অটোমেটিক্যালি একটা সাজেশন আমার দিয়ে দিয়েছে, গেট রেডি ফর ফিটনেস টুডে। কোথায় পাইছে? ওই যে আমার উপরে যা লেখা ছিল সেটাই দিয়ে দিয়েছে। সো এই জিনিসটা তো আমার দরকার না, আমার দরকার কি ভালো